প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 10ম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে তার মধ্যে থেকে 6 নাম্বার প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নাম্বার 6। যারা 2026 সালের শিক্ষার্থীরা আছো, তোমাদের প্রশ্নের প্যাটার্নে কিন্তু ঠিক এভাবেই আমাদের সৃজনশীল আকারে আর্থিক বিবরণী থেকে প্রশ্ন থাকবে না। তো এখানে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমরা মাথায় রাখবো আমাদের প্রশ্নের প্যাটার্নে সম্পূর্ণ একটা আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য মার্কস থাকবে 20 এবং এখানে কোনো সৃজনশীল বেসিস থাকবে না বা একটার সাথে আরেকটা রিলেটেড বা সৃজনশীল প্রশ্ন যেরকম প্যাটার্নে থাকে সেভাবে থাকবে না। তো যেহেতু আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, সো অবশ্যই আমরা এটা প্র্যাকটিস করব যাতে আমাদের আর্থিক বিবরণীতে যত সমস্যা, যত সলভিং, সেই সবগুলো যাতে আমরা করে ফেলতে পারি। তো আজকে আমরা এই 6 নাম্বার প্রশ্ন নিয়েই আলোচনা করতে যাচ্ছি। এখানে দেখো প্রথমেই একটা কথা বলে দেওয়া আছে যেটা আমরা অনেকেই হয়তোবা খেয়াল করব না, কারণ উপরের হেডিং কিন্তু আমরা একদমই দেখি না। তবে এখানে একটা কথা বলে দেওয়া আছে, 2017 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য মোট মুনাফা 1,28,000 টাকা। এই মোট মুনাফার পরিমাণটা পরবর্তীতে আমরা যখন ম্যাথ সলভ করতে যাব তখন আমাদের অনেক বেশি দরকার পড়বে। যেমন একদম শুরুর যে সৃজনশীলটা দেখো, একদম ক নাম্বার যেটা, সেখানেই আমাদের লাগবে। আবার যখন আমরা বিশদ বিবরণী করব ঠিক তখনও কিন্তু আমাদের এইটা লাগবে। সো আমরা বুঝতে পারছি একদম উপরের হেডিংটাও কিন্তু অনেক সময় অনেক বেশি হেল্পফুল আমাদের জন্য। যেমন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যেটা আমরা পরবর্তীতে যদি না খেয়াল করি তাহলে কিন্তু মিস হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে দেখলাম মোট মুনাফার পরিমাণটা দিয়েই দেওয়া আছে 1,28,000 টাকা। তাহলে মোট মুনাফা কিন্তু আমাদের এখানে আর বের করতে হচ্ছে না, ওইটার অ্যান্সারটা অলরেডি দেওয়া আছে। তো বাকি আমরা আর কি কি দেখতে পাচ্ছি দেখো, উত্তোলন মূলধন দেওয়া আছে, অফিস সরঞ্জাম, বেতন বলা আছে 6 মাসের জন্য, প্রাপ্য নোট, প্রদেয় নোট দেওয়া আছে, বাড়ি ভাড়া আয় বলে দেওয়া আছে। তারপর বলছে পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ এই যে এখানে আমরা যেটা দেখলাম অফিস সরঞ্জাম, এই অফিস সরঞ্জামের ওপর পুঞ্জীভূত অবচয়, বিগত সালের অবচয়গুলোর যোগফল হচ্ছে পুঞ্জীভূত অবচয়, সেই অ্যামাউন্টটা দেওয়া আছে। 8% বিনিয়োগ, 8% বিনিয়োগ বলে তারপর দেখো এটার সাথে কিন্তু আবার একটা ডেট দেওয়া আছে। সো আমরা কিন্তু একদম শুরুতে দেখেছি যে আমরা অঙ্ক করছি 2017 সালের। সো এই ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা বিনিয়োগ বা ঋণের জন্য যখন সুদ নির্ণয় করব ঠিক তখন। যেমন দেখো এখানে বিনিয়োগের সুদও দেওয়া আছে, আবার দেখো বন্ধকি ঋণ, এটার পাশেও কিন্তু একটা সুদের পরিমাণ বলে দেওয়া আছে, কমিশন, বিনিয়োগের সুদ, সবকিছু দেওয়া আছে। এবার আমরা চলে যাই আমাদের সমন্বয়ের মধ্যে। দেখো প্রথম যে সমন্বয়, সেখানে বলছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 1,28,000 টাকা, কিন্তু বাজার মূল্য 20,000 টাকা বেশি। আমরা জানি যে আমাদের সমাপনী মজুদ পণ্য সবসময় কম অ্যামাউন্টটা ধরে আমরা ম্যাথটা করি, বেশি অ্যামাউন্টটা ধরি না। এটা যতই যাই হোক, ক্রয় মূল্য যতই হোক অথবা বাজার মূল্য যাই হোক, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে যেই অ্যামাউন্টটা কম হবে আমরা সেটা ধরেই অঙ্কটা করব, এটাই কিন্তু আমাদের নিয়ম। তাহলে দেখো ক্রয় মূল্য যেহেতু 1,28,000 টাকা অর্থাৎ কম, আরেকটা বলা হয়েছে 20,000 টাকা বেশি। সো আমরা কি করব, আমরা এখানে একটু লিখে রাখবো, আমরা এখানে রেয়ামিলের মধ্যে লিখে রাখবো সমাপনী মজুদ পণ্য, যেটা আমরা পেয়েছি 1,28,000 টাকা, 1,28,000 টাকা সমাপনী মজুদ পণ্য, যাতে পরবর্তীতে আমাদের সেটা চোখে পড়ে। ঠিক আছে, আচ্ছা এরপর তাহলে আমরা পরবর্তী সমন্বয়ে চলে যাই। বাড়ি ভাড়া 2 বছরের জন্য, বাড়ি ভাড়া 2 বছরের জন্য পাওয়া গেছে। তাহলে দেখো এখানে বাড়ি ভাড়া কোথায় আছে, এই যে 5 নাম্বার রেয়ামিলের 5 নাম্বার এন্ট্রি, এখানে বলা আছে বাড়ি ভাড়া। সো এখানে আমরা একটু মার্ক করে লিখে রাখবো 2, কারণ 2 নাম্বার সমন্বয়ের মধ্যে বাড়ি ভাড়া রিলেটেড একটা সমন্বয় দেওয়া আছে। এরপর চলে যাই 3 নাম্বার সমন্বয়ে। 3 নাম্বারে বলা হচ্ছে অফিস সরঞ্জামের 7.5% অবচয় ধরতে হবে। তাহলে দেখো অফিস সরঞ্জাম কোথায় আছে, অফিস সরঞ্জাম এই যেখানে, এখানে আমরা লিখে রাখবো 3, কারণ এখানে আমাদের একটা অবচয় ধরতে হবে। তারপরে 4 নাম্বার যে সমন্বয়, 4 নাম্বার সমন্বয় বলছে কমিশন বাবদ 2,000 টাকা
অনাদায়ী আছে। ওকে, তাহলে এবার দেখো এই যে কমিশন, এখানে কমিশন ডেবিটেও আছে ক্রেডিটেও আছে। সো ক্রেডিট সাইডেরটা আমাদের এখানে দরকার পড়বে। সো এখানে আমরা 4 নাম্বার লিখে রাখবো, কারণ কমিশন অনাদায়ী আছে। তাহলে দেখো সবগুলো সমন্বয় আমরা দেখে ফেলেছি, কোনটা কোনটার সাথে যুক্ত হবে সেটাও দেখলাম। এখন আমরা চলে যাই আমাদের সৃজনশীলের মধ্যে। তাহলে এখন আমরা আমাদের সৃজনশীল প্রশ্নে চলে যাই। ক নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে নিট বিক্রয় 3,56,000 টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এখানে নিট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। আবার দেখো একদম প্রশ্নের শুরুতে কিন্তু আমরা মোট মুনাফার পরিমাণও দেখেছি। মোট মুনাফার পরিমাণ দেখেছি 1,28,000 টাকা। আর এখানে দেখো অলরেডি নিট বিক্রয় এটা দেওয়া আছে 3,56,000 টাকা। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই যে এখানে ছোট্ট একটা ছক, এখানে প্রথমেই লিখব নিট বিক্রয়। নিট বিক্রয় যেটা প্রশ্নে দেওয়া আছে 3,56,000 টাকা। এখন এখান থেকে যদি আমরা মোট মুনাফা বাদ দিই তাহলেই কিন্তু দেখো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হয়ে যাবে। কারণ কি দেখো আমরা একটা সূত্র জানি, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান মোট মুনাফা। এখন দুইটার এক্সচেঞ্জ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে, রাইট? সো নিট বিক্রয় এখান থেকে যদি আমরা মোট মুনাফা যেটা পেয়েছিলাম 1,28,000 টাকা, এটা যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে। তাহলে দেখো 3,56,000 টাকা, এটা যদি 1,28,000 টাকা আমরা মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি 2,28,000 টাকা। তাহলে এই 2,28,000 টাকাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়ে যাচ্ছি 2,28,000 টাকা। এখন তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। খ নাম্বার সৃজনশীল প্রশ্নে বলছে 2017 সালের 30 জুন সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। দেখো অলরেডি কিন্তু অর্ধেক কাজ আমাদের করে দেওয়াই আছে, তার মানে মোট মুনাফা পর্যন্ত কাজ আমাদের এখানে করে দেওয়া আছে, বাকি কাজগুলো শুধুমাত্র এখন আমাদের করতে হবে। সো যেহেতু আমরা মোট মুনাফা এখানে পেয়ে গেছি, সো প্রথমে আমরা মোট মুনাফাটা একটু লিখি। আমাদের দেওয়া আছে মোট মুনাফা, যেটা একদম শুরুতে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 1,28,000 টাকা। এখন তাহলে আমাদের সিরিয়াল অনুযায়ী অর্থাৎ বিশদ আয় বিবরণীর যে প্রসেস সেই অনুযায়ী বাদ দিতে হবে পরিচালন ব্যয়। তাহলে মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হয় কি? পরিচালন ব্যয়। এখন তাহলে আমরা একটু সার্চ করি আমাদের প্রশ্নের মধ্যে কি কি পরিচালন ব্যয় আছে। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি আমরা সব সমন্বয় মার্ক করে ফেলেছি। একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি অফিস সরঞ্জামের একটা অবচয় এখানে আছে, আর হচ্ছে বেতন আছে। তো অফিস সরঞ্জামের অবচয় এটা আমরা একদম শুরুতে না লিখি, আমরা প্রথমে বেতনটাকে একটু লিখি। বেতন এখানে 6 মাসের দেওয়া আছে, রাইট? দেখো আমাদের পুরো বছরে মাস হচ্ছে 12টা, তার অর্ধেক 6 মাস এখানে দেওয়া আছে, তার মানে অর্ধেক বছরেরটা দেওয়া আছে, বাকি অর্ধেক বছর মানে অর্ধেক মাসেরটা দেওয়া আছে, বাকি অর্ধেকটা এখানে দেওয়া নেই। সো যেটা দেওয়া নেই সেই অর্ধেকটাই তো আমাদের আবার যোগ করে দিতে হবে, রাইট? কারণ আমাদের পুরো 1 বছরের হিসাবটাই কিন্তু এখানে লাগবে। তো এখানে আমাদের 6 মাসের 72,000 টাকা যদি হয়, বাকি 6 মাসও কিন্তু 72,000 টাকাই হবে। সো এখানে আমাদের আর এক্সট্রা কোনো ক্যালকুলেশনের দরকার পড়ছে না। আমরা বুঝতে পারছি যে এটা দেওয়া আছে 6 মাসের, তাহলে আরও বকেয়া হিসেবে যোগ হবে কি? বাকি 6 মাসের। তাহলে বাকি 6 মাসেরটাও কিন্তু 72,000 টাকাই হচ্ছে। এখন তাহলে দেখি 72,000 টাকা যোগ 72,000 টাকা টোটাল হচ্ছে 1,44,000 টাকা। তাহলে দেখো বেতন দেওয়া আছে 6 মাসের, যেহেতু বাকি 6 মাসেরটা বাদ পড়ে গেছে, আমরা তো 1 বছরের পুরো হিসাবটাই নিয়ে আসব, তাই এখানে বাকি 6 মাসের বকেয়াটাও যোগ করে একবারে দেখিয়ে দিচ্ছি 1,44,000 টাকা। তাহলে বেতন দেখিয়েছি, এবার আমরা অফিস সরঞ্জামের অবচয়টা লিখতে পারি, কারণ প্রথমেই অবচয়টা বিষয়টা একটু বেমানান দেখায়, তাই প্রথমেই আমরা অবচয় না লিখে বাকিগুলো লেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমাদের সরঞ্জাম দেওয়া আছে 2,40,000 টাকা, এবং আমাদের সমন্বয়ে বলা হয়েছিল সরঞ্জামের অবচয় ধরতে হবে 7.5%। তাহলে 2,40,000 টাকা, এটার উপরে আমরা আমাদের অবচয় ধরব 2,40,000 টাকা, এটার উপর আমরা অবচয় ধরব 7.5%।
7.5%। তাহলে দেখা যাক এখানে আমাদের অবচয়টা কত দাঁড়ায়, 2,40,000 ইন্টু 7.5%। তাহলে এখানে আমরা অবচয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি 18,000 টাকা। ঠিক আছে, 18,000 টাকা। আচ্ছা, অবচয় দিয়ে দিলাম, বেতন দিয়ে দিলাম। এখন তাহলে বাকি আর কি আছে? বাকি আমরা এখানে পরবর্তীতে পেয়ে যাচ্ছি কমিশন। দেখো এই যে এখানে কিন্তু আমরা কমিশন দুইটাই পেয়েছি, রাইট? একটা হচ্ছে 3,000 যেটা হচ্ছে প্রদত্ত, আর পরবর্তীতে আছে 2,000 যেটা হচ্ছে প্রাপ্ত। তাহলে এখানে আমরা শুধু প্রদত্তটা আনবো, কারণ প্রদত্ত কমিশনটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় হিসেবে আমরা এখানে নিয়ে আসবো প্রদত্ত কমিশন, যেটার অ্যামাউন্ট হচ্ছে 3,000 টাকা। ওকে, তাহলে দেখো সবগুলো পরিচালন ব্যয় কিন্তু আমাদের আনা হয়ে গেছে, আর একটাও পরিচালন ব্যয় বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো হচ্ছে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়ের কিছু ক্যালকুলেশন। তাহলে এখন আমরা কি করব, আমাদের এই প্রত্যেকটা পরিচালন ব্যয় যোগ করে দিব। যোগ করলে আমরা কত পেয়ে যাই সেটা একটু দেখি প্রথমে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1,65,000 টাকা। ঠিক আছে, 1,65,000 টাকা টোটাল পরিচালন ব্যয়। তাহলে এবার আমাদের কি করতে হবে, দেখো 1,28,000 টাকা থেকে 1,65,000 টাকা এবার মাইনাস করলে দেখো ক্ষতি চলে আসছে। এখানে আমাদের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে 37,000 টাকা। যেহেতু ক্ষতি, অবশ্যই আমরা ব্র্যাকেট সাইন ইউজ করে দেখাবো যে এটা ক্ষতি এসেছে। আচ্ছা, তাহলে এখানে যেটা আমরা পেয়েছি সেটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা আমরা পেয়ে গেছি 37,000 টাকা। এখন সিরিয়াল অনুযায়ী আমাদের কি আনতে হবে, আমাদের নিয়ে আসতে হবে অন্যান্য আয়। তাহলে এখন আমরা আমাদের প্রশ্নের মধ্যে দেখি কি কি অন্যান্য আয় আছে। দেখো প্রথমে এখানে বাড়ি ভাড়া আয় আছে, তবে এটার সাথে আবার 2 নাম্বার সমন্বয় আছে। দেখো সমন্বয় বলছে বাড়ি ভাড়াটা 2 বছরের জন্য পাওয়া গেছে, তার মানে এখানে আমরা যে 6,000 টাকা দেখতে পাচ্ছি এটা টোটাল 2 বছরের জন্য। এখন এই যে 2 বছর তো আর আমাদের দরকার নেই, আমাদের শুধু 1 বছরের হিসাবটাই লাগবে। তাহলে আমরা এখন কি করব, আমরা প্রথমে লিখব বাড়ি ভাড়া আয় টোটাল 6,000 টাকা। এবার দেখো টোটাল 6,000টা তো হচ্ছে অগ্রিমের জন্য, তাহলে আমরা বিয়োগ করে দিব অগ্রিম। এখন অগ্রিমটা আমরা কিভাবে বের করব, 6,000 টাকাকে যদি 2 দ্বারা ভাগ করি এবং 1 দ্বারা গুণ করি তাহলে আমরা অগ্রিমের অংশটা পেয়ে যাব। তার মানে অগ্রিম দাঁড়াচ্ছে 3,000 টাকা। সো শুধু আমাদের 3,000 টাকাই এখানে দেখাতে হবে। এরপর চলে যাই পরেরটাতে। দেখো বাড়ি ভাড়া আয় শেষ, তারপর এখানে আমরা একটা বিনিয়োগের সুদ দেখতে পাচ্ছি, আবার এখানেও একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। সো এখন আমরা একটু দেখি এই হিসাবটা কি হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে কাজ, সেটা হচ্ছে আগে দেখতে হবে এখানে আমাদের 5%, এখানে আমাদের 8% করার পরে বিনিয়োগের সুদটা ঠিক কতটুকু দাঁড়ায়। যখনই আমরা এরকম পার্সেন্টেজ দেখব বিনিয়োগের সাথে অথবা ঋণের সাথে, প্রথমে আগে দেখব পার্সেন্টেজটা ঠিক কত দাঁড়ায় এবং আমাদের রেয়ামিলের মধ্যে বিনিয়োগের সুদ নামে কোনো এন্ট্রি আছে কিনা। দেখো এখানে কিন্তু দুইটাই আছে, এখানে 8% বিনিয়োগ বলে দেওয়া আছে, আবার একটু পরেই বিনিয়োগের সুদ বাবদ 4,000 টাকা পে করা আছে, 4,000 টাকা পাওয়া গেছে। তাহলে আগে প্রথমে আমরা দেখি আমাদের হিসাবটা কত হয়। এখানে আবার একটা ডেটও দেওয়া আছে। দেখো অনেক কমপ্লিকেশন কিন্তু একসাথে একটার মধ্যে দিয়ে দেওয়া আছে, আমরা একটু ধাপে ধাপে করার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখি 1,00,000 টাকার ওপরে যদি আমরা 8% করি তাহলে দাঁড়াচ্ছে 8,000 টাকা। এটার মানে কি, এটার মানে হচ্ছে পুরো 12 মাসের জন্য 8,000 টাকা। এখন এই যে ডেটটা দেওয়া আছে, এই ডেটটা দেখো 2016 সালের, তার মানে 2016 সালের জানুয়ারির 1 তারিখ থেকে এই বিনিয়োগটা ইমপ্লিমেন্ট হয়েছে, বিনিয়োগটা কার্যকারিতা শুরু করে দিয়েছে। তো যেহেতু এটা 2016 সালের কথা, 16 সালের জানুয়ারির 1 তারিখ থেকে আমরা নিয়েছি, তার মানে এই পুরো বছরের বিনিয়োগের সুদই কিন্তু আমরা পাবো। তার মানে এখানে যে 8,000 টাকা আমরা পাচ্ছি, এই 8,000 টাকা হচ্ছে আমাদের পুরো 1 বছরের জন্য 8,000 টাকা, পুরো 1 বছরের জন্য 8,000 টাকা। এবং এখানে যেহেতু আমরা নিয়েছি 16 সালে, তার মানে 16 সালের পুরো বছরও আমরা 8,000 টাকা পেয়েছি এবং 17 সালের পুরো বছরও আমরা 8,000 টাকা বিনিয়োগের সুদ বাবদ পাবো।
কিন্তু দেখো এখানে রেওয়ামিলে দেওয়া আছে 4000 টাকা, তার মানে আমরা বিনিয়োগের সুদ বাবদ পেয়েছি 4000 টাকা। কিন্তু আমাদের বিনিয়োগের সুদ আমরা একটু আগে 8% করে নির্ণয় করে পেলাম 8000 টাকা। টোটাল আমাদের 8000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু পেয়েছি মাত্র 4000 টাকা। বাকি 4000 টাকা অনাদায়ী আছে। তাহলে দেখো পুরো বিষয়টা আমাদের এভাবেই দেখাতে হবে। আমরা প্রথমে বিনিয়োগের সুদ বাবদ পেয়েছি কত? 4000 টাকা। বিনিয়োগের সুদ পাওয়া গেছে 4000 টাকা। এখন আমরা হিসাব করে দেখলাম যে আমাদের টোটাল হতো 8000 টাকা, তার মানে বাকি 4000 টাকা আমরা এখনো পাইনি, অনাদায়ী আছে। এখন আমাদের বিনিয়োগের সুদ হিসেবে পুরো 1 বছরেরটাই যেহেতু দেখাতে হবে, তাই আমরা কি করে দিব? অনাদায়ীর অংশটা যোগ করে টোটাল 8000 টাকা দেখাব। এবার আসি আর বাকি যে অন্যান্য আয়গুলো আছে তার মধ্যে। তো এখানে দেখো একটা কমিশন আছে, প্রাপ্ত কমিশন 2000 টাকা। এটার সাথে আবার সমন্বয় বলে দেওয়া আছে, 4 নম্বর সমন্বয়, যেটাতে বলা হয়েছে 2000 টাকা অনাদায়ী আছে। পেয়েছে 2000 টাকা, আবার এটার সাথে অনাদায়ীও আছে 2000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখি কমিশন প্রাপ্তি, যেটা আমরা পেয়েছি 2000 টাকা, এবং এটার সাথে আরও আমাদের অনাদায়ী আছে 2000 টাকা। অনাদায়ী আছে 2000 টাকা। ওকে, তাহলে এখন আমরা দুইটা যোগ করে টোটাল পেয়ে যাচ্ছি 4000 টাকা। এখন তাহলে কি করব? এই যে অন্যান্য আয় 3টা পেয়েছি, 3টা আয় যোগ করে আমরা এই পরিচালন ক্ষতির সাথে লিখে দিব। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে আমরা এখানে যে মুনাফাটা লিখেছিলাম এখানে আমাদের ক্ষতি চলে এসেছে, রাইট? তো দেখো এখানে আমরা 37,000 টাকা ক্ষতি পেয়েছিলাম। তো অবশ্যই এখানে আমাদের ক্ষতি লিখতে হবে, আমরা এখানে মুনাফা লিখতে পারবো না। যদিও মুনাফা লিখে ফেলো আমার মতো, তখন কি করবে? সুন্দরভাবে সেটা ক্ষতি লিখবে। এবং এটা কিন্তু খুব বড় একটা ভুল, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? যদি আমাদের এখানে মাইনাস চলে আসে তাহলে অবশ্যই সেটা মিন করছে এখানে পরিচালন ক্ষতি হয়েছে। তার মানে আমরা পরিচালন ক্ষতি কত পেয়েছি? পরিচালন ক্ষতি পেয়েছি 37,000 টাকা। এবার এই 37,000 টাকার সাথে আমরা এই 3টা যোগ করে দিব। তাহলে দেখো 3টা যদি যোগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 15,000 টাকা। ওকে, তাহলে এবার দেখো এই যে -37,000, তার মানে পরিচালন ক্ষতি, এটার সাথে যদি অন্যান্য আয় যোগ করি -37 প্লাস 15, তাহলে দেখো থাকছে কত? -22,000 টাকা। তার মানে স্টিল এখানে আমাদের ক্ষতি কিন্তু থেকে যাচ্ছে। এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে অন্যান্য ব্যয়ের পরিমাণ বিয়োগ করে দেওয়া। এবার আমরা তাহলে কি করব? আমাদের অন্যান্য আয়ের যে যোগফলটা পেয়েছি সেখান থেকে আমরা বাদ দিব অন্যান্য ব্যয়। তো এখন আমরা একটু দেখি অন্যান্য ব্যয় আমরা কি কি পাই। এখানে আমাদের কিন্তু অন্যান্য ব্যয় দেখো একটাই দেওয়া আছে, এবং সেটা হচ্ছে বন্ধকি ঋণের সুদ। তো বন্ধকি ঋণের যদি আমরা সুদ বের করতে চাই, তো এখানে কিন্তু আমাদের এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এই তারিখটা পাশাপাশি আমরা কত সালের তারিখের জন্য বা কোন তারিখের জন্য অঙ্কটা করছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এখানে বলা হয়েছে 2017 সালের 30 জুন। 2017 সালের 30 জুনের আমাদের ম্যাথটা করতে হবে, মানে বিশদায় বিবরণীটা করতে হবে। এবং আমরা আমাদের এই বন্ধকি ঋণটা নিয়েছি কবে? 2017 সালের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে আমরা ঋণ নিয়েছি, আর আমাদের ম্যাথটার ক্লোজিং ডেট হচ্ছে 30 জুন, তার মানে জুন মাস পর্যন্ত। ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমাদের এখানে ম্যাথটা করতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা একটু দেখি সুদটা আমরা কিভাবে বের করব। প্রথমে এখানে ঋণ দেওয়া আছে কত? 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা, এটার উপর প্রথমে আমাদের 10% করতে হবে। 1,20,000 টাকার 10% করলে দাঁড়াবে 12,000 টাকা। তো এই 12,000 টাকা, এবার আসো এই হিসাবটাতে, যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হচ্ছে, আমরা একটু কাউন্ট করি ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে,
জুন, দেখো 5 মাস হচ্ছে, কারণ আমাদের এখানে জুন মাসে জুনের 30 তারিখেই এই আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে বলা হয়েছে। তো জুন মাস পর্যন্তই কিন্তু আমরা এখানে সব হিসাব দেখাবো, জুনের পরবর্তী হিসাবগুলো এখানে দেখাবো না। তাহলে জুন মাস পর্যন্ত আমরা টোটাল 5 মাস পেয়েছি, তার মানে শুধু 5 মাসের জন্য বন্ধকি ঋণের সুদ আমাদের পরিশোধ করতে হবে। এখন এই যে 10% করে যে 12,000 টাকা পেলাম, সেটা হলো পুরো 12 মাসের জন্য। পুরো 12 মাসের জন্য আমাদের 12,000 টাকা দিতে হবে। তাহলে এই 12,000কে 12 দিয়ে ভাগ এবং 5 দিয়ে যদি গুণ করি, যেহেতু 5 মাসের জন্য বের করতে হচ্ছে, সো 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত দাঁড়াবে? 5,000 টাকা। এই 5,000 টাকাই হলো আমাদের বন্ধকি ঋণের সুদ। আবারও বলছি, এখানে আমাদের টোটাল ঋণের পরিমাণ দেওয়া আছে 1,20,000 টাকা। এটার ওপর 10% করলে আমরা 12 মাসের সুদ পাবো। এখন 12 মাসের সুদ তো আমাদের দরকার নেই, আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে ঋণটা নিয়েছি এবং আমাদের ম্যাথের ক্লোজিং ডেট হচ্ছে 30 জুন, তার মানে জুন মাস পর্যন্ত, শুধু জুন মাস পর্যন্ত যা যা হিসাব হয়েছে সবগুলো হিসাব আমরা এখানে দেখাবো। তাহলে দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 মাসের হিসাবটা পাবো এবং আমাদের দরকার হচ্ছে টোটাল 5 মাসের হিসাব। তাই আমরা সেই 1 মাসের হিসাবের সাথে 5 দিয়ে গুণ করে টোটাল 5,000 টাকা পেয়ে যাচ্ছি ঋণের সুদ বাবদ বা বন্ধকি ঋণের সুদ বাবদ। তাহলে এখানে আমরা অন্যান্য ব্যয়ের মধ্যে তাহলে লিখব বন্ধকি ঋণের সুদ। এবার এখানে অবশ্যই তোমাকে কি করতে হবে? ক্যালকুলেশনটা দেখিয়ে দিতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করছি? 1,20,000 টাকার উপর প্রথমে 10% করব, তারপর সেটাকে 12 দিয়ে ভাগ এবং 5 দিয়ে গুণ করব। তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি 5,000 টাকা। এবার দেখো ক্ষতি ছিল 22,000 টাকা, আবার 5,000 টাকা মাইনাস, তাহলে টোটাল আমাদের কত দাঁড়াচ্ছে? 27,000 টাকা মাইনাস। ঠিক আছে, 27,000 টাকা নিট ক্ষতি। আমরা এখানে মুনাফা পাচ্ছি না, আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিট ক্ষতি। ঠিক আছে, 22,000 টাকা মাইনাস আবার মাইনাস 5,000 টাকা, তাহলে টোটাল আমাদের মাইনাসের পরিমাণ দাঁড়াচ্ছে 27,000 টাকা, অর্থাৎ টোটাল ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে 27,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্ষতি দেখতে পাচ্ছি এবং ক্ষতির পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 27,000 টাকা। এবার দেখো আমরা একটু অ্যান্সারটা দেখি। দেখো প্রথমে আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করে 37,000 টাকা ক্ষতি পেয়েছি। আবার দেখো অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় মাইনাস করার পরেও কিন্তু একটা ক্ষতি পেয়েছি এবং 27,000 টাকা আমরা ক্ষতি পেয়েছি। এবার তাহলে আমরা চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিট ক্ষতি 27,000 টাকা ধরে, যেটা আমরা অলরেডি বের করলাম মাত্র, নিট ক্ষতি 27,000 টাকা। তো এই নিট ক্ষতি 27,000 টাকা ধরে আমরা আর্থিক অবস্থা নিরূপণ করো, আর্থিক অবস্থা নিরূপণ করো এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, দুটো কিন্তু একই কথা। তার মানে এখানে আমাদের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। যেহেতু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে, তার মানে আর্থিক অবস্থার বিবরণী একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ মোট সম্পদ প্লাস মোট মালিকানা সত্ত্ব দায়, পুরো অংশটাই আমাদের এখানে করতে হবে। যেহেতু আমরা মোট সম্পদ থেকে প্রথমেই শুরু করব, তাই প্রথমে আমাদের দেখতে হবে এখানে কোনো স্থায়ী সম্পত্তি আছে কিনা। এবং এখানে দেখো স্থায়ী সম্পত্তি কিন্তু অলরেডি আছে কত? অফিস সরঞ্জাম 2,40,000 টাকা, এটার সাথে আবার অনেক সমন্বয় আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখব স্থায়ী সম্পদ। এখানে আমরা স্থায়ী সম্পদ প্রথমে হেডিং দিব, কারণ প্রথমে স্থায়ী সম্পদের পরিমাণটা নির্ণয় করছি। অফিস সরঞ্জাম, এখানে একটা স্থায়ী সম্পদ দেওয়া আছে অফিস সরঞ্জাম, যেটা দেওয়া আছে 2,40,000 টাকা। তারপর এখান থেকে আমরা মাইনাস করব পুঞ্জীভূত অবচয়। এখন দেখো রেওয়া মিলে যেহেতু একটা পুঞ্জীভূত অবচয় অলরেডি আছে, ওইটার সাথে বাকিটাও কিন্তু আমাদের যুক্ত হবে, অর্থাৎ রেওয়া মিল প্লাস সমন্বয় দুইটাই একসাথে যুক্ত হয়ে যাবে। তো রেওয়া মিলে আমাদের পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, দেখো একদম শেষে এখানে বলা আছে পুঞ্জীভূত অবচয় 12,000 টাকা। আর আমরা যখন আমাদের সমন্বয় থেকে অবচয়টা বের করেছিলাম, সেখানে পেয়েছিলাম 18,000 টাকা। তাহলে 12,000 টাকা এবং 18,000 টাকা দুইটা যোগ করে
সেই অ্যামাউন্টটা আমাদের মাইনাস করতে হবে। তাহলে 12 এবং 18 টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে 30,000 টাকা। তাহলে দেখো 2,40,000 টাকা থেকে 30,000 টাকা মাইনাস করলে 2,10,000 টাকা হচ্ছে আমাদের টোটাল স্থায়ী সম্পদ। আচ্ছা, স্থায়ী সম্পদ শেষ, এখন আমাদের নিয়ে আসতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে ওই আমাদের একটাই ছিল, সেটা হচ্ছে 8% বিনিয়োগ ছিল এবং 8% বিনিয়োগের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বসালাম। এখন আমাদের দেখতে হবে আমাদের কি কি চলতি সম্পদ আছে। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরে আমরা যেটা নিয়ে আসব সেটা হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদগুলো সাধারণত এই যে নগদ জমা, তারপরে হচ্ছে হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, সমাপনী মজুত পণ্য, এই সকল কিছু। তাহলে আমরা দেখি কি কি আছে। প্রথমে এখানে সমাপনী মজুত পণ্য একটা দেখতে পাচ্ছি, তারপর এখানে প্রাপ্য নোট একটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে প্রথমে আমরা প্রাপ্য নোটের পরিমাণটা লিখি। প্রাপ্য নোট, প্রাপ্য নোটের পরিমাণ কত দেওয়া আছে? প্রাপ্য নোটের পরিমাণ দেওয়া আছে 25,000 টাকা। তাহলে এটা লিখে ফেললাম 25,000 টাকা। এখন দেখো আমাদের সমাপনী মজুত পণ্য একটা ছিল, সমাপনী মজুদ ছিল 1,28,000 টাকা, যেটা আমরা রেওয়া মিলের উপরে অলরেডি লিখে রেখেছিলাম। এবার আমরা দেখি আমাদের কোনো অনাদায়ী সুদ, অনাদায়ী কোনো আয় আছে কিনা। এখানে কিন্তু আমাদের অলরেডি দুইটা অনাদায়ী আছে, একটা হচ্ছে অনাদায়ী কমিশন, একটা হচ্ছে অনাদায়ী বিনিয়োগের সুদ। তাহলে এক এক করে আমরা দুইটাই লিখে ফেলবো। অনাদায়ী কমিশন, অনাদায়ী কমিশন আমরা দেখেছিলাম 2,000 টাকা, এবং অনাদায়ী সুদ আমরা যদি বলি বিনিয়োগের সুদ, তাহলে অনাদায়ী সুদ বা বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ এটা আমরা দেখেছিলাম কত? 4,000 টাকা, রাইট? তাহলে দেখো প্রথমে প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য আর দুইটা অনাদায়ী। দেখো এইগুলো ছাড়া কিন্তু আর তেমন কোনো চলতি সম্পদ আমাদের এখানে নেই। তাহলে এগুলো আমরা যোগ করে ফেলি। তাহলে টোটাল আমরা এখানে পাচ্ছি কত? 1,59,000। আচ্ছা, এই হচ্ছে আমাদের দেখো মোট সম্পদের বিষয়গুলো বা মোট সম্পদের শ্রেণী বিভাগগুলো। প্রথমে পেয়েছি স্থায়ী সম্পদ, তারপর ছিল দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর ছিল চলতি সম্পদ। এটা ছাড়া কিন্তু আর আমাদের এখানে কোনো এক্সট্রা সম্পত্তি নেই। তাহলে এখন সবগুলো যোগ করে আমরা পেয়ে যাচ্ছি কত? টোটাল 4,69,000 টাকা। 4,69,000 টাকা মোট সম্পদ। তাহলে দেখো মোট সম্পদ আমরা পেয়েছি 4,69,000 টাকা। এখন দেখো এই ছকের শেষেই আমরা আবার কি করব, অর্থাৎ মোট সম্পদের পরেই আমরা আবার মালিকানা সত্ত্বের পরিমাণটাও বের করব। কেউ যদি আবার এক্সট্রা করে ছক করো সেক্ষেত্রে কিন্তু হবে না, একটা ছকের মধ্যে আমাদের দুইটা একসাথে দেখাতে হবে। দুইটা অর্থাৎ মোট সম্পদ, মোট মালিকানা সত্ত্ব আমরা একটা ছকের মধ্যেই দেখাবো। আলাদা করে ছক করলে কিন্তু সেক্ষেত্রে হবে না, মার্কস কাটা যাবে। তাহলে এখন আমরা নিয়ে আসব মালিকানা সত্ত্ব। তাহলে এখন আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। প্রথমে নিয়ে আসব মূলধন, তারপর এটার সাথে নিট ক্ষতির পরিমাণটাকে বিয়োগ করে দিব। ওকে, তাহলে আমরা একটু দেখি মূলধনের পরিমাণটা কত। দেখো মূলধন আমরা এখানে দেখতে পাচ্ছি 2,80,000 টাকা। তাহলে প্রথমে আমরা নিয়ে আসব মূলধন, যেটা আছে 2,80,000। এটার সাথে আমরা বিয়োগ করব নিট ক্ষতি। যেহেতু নিট ক্ষতি এসেছে তাই আমরা বিয়োগ করে দিব 27,000 টাকা। আবার দেখো আমাদের এই অঙ্কের মধ্যে কিন্তু একটা উত্তোলনও আছে। সো যেহেতু উত্তোলন আছে অবশ্যই সেটাকেও মাইনাস করতে হবে। উত্তোলন দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আমরা উত্তোলন মাইনাস করব 10,000 টাকা। এবার সবগুলো একসাথে মাইনাস করলে আমরা মোট মালিকানা সত্ত্বের পরিমাণ একবারে পেয়ে যাব। তাহলে 2,80,000 থেকে 27,000 মাইনাস 10,000 মাইনাস করলে পেয়ে যাচ্ছি 2,43,000 টাকা। আচ্ছা, তাহলে 2,43,000 টাকা আমরা পেয়ে যাচ্ছি মোট মালিকানা সত্ত্ব। এখন আমরা দেখো অলরেডি আমাদের এই অঙ্কের মধ্যে একটা দীর্ঘমেয়াদী দায় আছে, সেটা হচ্ছে 10% বন্ধকি ঋণ 1,20,000 টাকা। তাহলে যেহেতু আছে অবশ্যই আমাদের এটাও নিয়ে আসতে হবে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় আমরা দেখতে পাচ্ছি 10% বন্ধকি ঋণ।
এখানে আর তোমার ডেটটা লেখার দরকার নেই, তবে কত পার্সেন্ট সেটা অবশ্যই লিখবে, 1,20,000 টাকা। এবার আমরা চলে যাই আমাদের চলতি দায়ের পরিমাণে। তাহলে চলতি দায় কি কি আছে আমরা এখন সেগুলো একটু দেখব। চলতি দায়গুলো নর্মালি কি হয়, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, তারপর যদি কোনো কিছু বকেয়া থাকে, অগ্রিম কোনো আয় থাকে, এগুলোই। আচ্ছা, তো এখানে অলরেডি আমরা বেতনের একটা বকেয়া পেয়েছিলাম 72,000 টাকা। তারপর এখানে একটা প্রদেয় নোট দেখতে পাচ্ছি 26,000 টাকা। তাহলে এগুলো আমরা একটু লিখি। প্রথমে আমরা বকেয়া বেতন দেখতে পাচ্ছি 72,000 টাকা। তারপর প্রদেয় নোট দেখতে পাচ্ছি 26,000 টাকা। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু বন্ধকি ঋণের জন্য একটা সুদ দিয়েছি এবং এই সুদটা কিন্তু আমাদের রেওয়া মিলের মধ্যে ছিল না। তো যদি কোনো সুদ রেওয়া মিলের অন্তর্ভুক্ত না থাকে আমরা ধরে নিব সেটা আমাদের অনাদায়ী আছে বা বকেয়া আছে। যেহেতু আমরা এখানে বিনিয়োগের বন্ধকি ঋণের সুদ করছি, সো আমরা ধরে নিব এটা বকেয়া আছে এবং বকেয়া ধরে আমরা অঙ্কটা করব। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের বন্ধকি ঋণের সুদ এটা হচ্ছে বকেয়া। তো এখন কি করব দেখো, আমরা লিখব বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ আমরা কত পেয়েছিলাম? বকেয়া ঋণের সুদ আমরা পেয়েছিলাম 5,000 টাকা। লিখলাম 5,000 টাকা। আবার দেখো অগ্রিম বাড়ি ভাড়া আয় নামে একটা ছিল, অগ্রিম একটা আয় ছিল, আমরা শুধু আয় লিখলাম। অগ্রিম আয় আমরা পেয়েছিলাম 3,000 টাকা, রাইট? অগ্রিম আয় আমরা পেয়েছিলাম 3,000 টাকা। এবার দেখো এই হচ্ছে আমাদের টোটাল চলতি দায়ের পরিমাণ। এখন সবগুলো তাহলে যোগ করি, 72,000, 26,000, 5,000, 3,000। তাহলে টোটাল আমাদের মোট দায়ের পরিমাণ পেয়ে যাচ্ছি 1,06,000 টাকা। এখন তাহলে আমাদের কি কাজ? এখন তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে আমরা মালিকানা সত্ত্ব পেয়েছি, দীর্ঘমেয়াদী দায় পেয়েছি এবং আমাদের সর্বশেষে পেলাম আমাদের চলতি দায়, তিনটাকে এখন আমাদের যোগ করে ফেলতে হবে। তাহলে তিনটাকে যোগ করে ফেলি। তাহলে টোটাল আমরা দেখো পেয়ে যাচ্ছি 4,69,000 টাকা। তার মানে আমাদের মোট সম্পদের সাথে মোট মালিকানা সত্ত্ব মিলে যাচ্ছে। তাহলে দেখো মোট মালিকানা সত্ত্ব আমরা পেয়ে যাচ্ছি 4,69,000 টাকা, যেটা কিনা আমাদের মোট সম্পদের সাথে মিলে গেছে। সো তাহলে আমরা আমাদের অ্যান্সারটা আবার একটু দেখে নিই যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, প্রথমে আমরা এখানে দেখেছি কি, আমরা এখানে মোট সম্পদ বের করেছি। এই যে দেখো মোট সম্পদের পরিমাণ বের করেছি 4,69,000 টাকা। আবার পরবর্তীতে মোট দায় আর মালিকানা সত্ত্ব বের করেছি 4,69,000 টাকা। তার মানে আমাদের পুরো আর্থিক অবস্থার বিবরণীটা ঠিকঠাক আছে, প্রত্যেকটি ক্যালকুলেশন ঠিক আছে। আশা করছি পুরো আর্থিক বিবরণীটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রত্যেকটি ক্যালকুলেশন আশা করছি সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।